নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা এন্টারটেইনমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনেকদিন পরে ভিডিওটা করছি, কারণ আমার ব্যস্ততার জন্য। আমরা আজকে কোনো কোচ বা কোনো প্লেয়ার, কোনো রেফারি তাদের সম্বন্ধে কিছু বলবো না। আজকে আমরা বলবো রেফারি অ্যাসেসরের সম্বন্ধে, এবং সেখানে আমরা শিখবো কিছু নতুন নতুন জিনিস, যেটা আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। তবে আমরা একটু ইন্ট্রোডাকশন করে নেবো তার সম্বন্ধে। আমরা এখন ইন্ট্রোডাকশন করে নিচ্ছি আমারই স্যার সুপ্রিয় ভট্টাচার্যার সম্বন্ধে। তো উনি একটু ওনার সম্বন্ধে কিছু বলবেন। স্যার, আপনি একটু যদি আপনার সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো আমার সম্পর্কে বলতে গেলে অনেক অনেক আগে থেকে শুরু করতে হবে, কেননা আমি প্রথমে ফুটবল প্লেয়ার ছিলাম। ফুটবল প্রথমে খেলেছি 12-14 বছর কলকাতা মাঠেই সুনামের সঙ্গে। তারপরে আমি রেফারিংয়ে আসি, সেটাও অনেক বছর, 12-14 বছর, 15 বছর। তারপরে আমি রেফারি, অল ইন্ডিয়া বেসিসে আমি রেফারি অ্যাসেসর হই, এবং তারপর থেকে আমি রেফারি অ্যাসেসর কাম ম্যাচ কমিশনার কাম রেফারি ইনস্ট্রাক্টর, এইগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি। সম্প্রতি অল ইন্ডিয়া থেকে 2 বছর আমি রিটায়ার করেছি। করে এখন আমি লোকালে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছি, এবং আইএফের সঙ্গেও, আইএফের যে এখন রেফারিস একাডেমি আছে সেখানেও সেখানে আমি ইনস্ট্রাক্টর হিসাবে আমি রয়েছি। আপনি তো রেফারিং করেছেন, মানে খুব সুনামের সাথে, আমি আমি যতদূর জানি, মানে আপনি অল ইন্ডিয়া লেভেলেও অনেক বড় বড় ম্যাচ আপনি পরিচালনা করেছেন, এবং আইএসএল এরও আপনি যবে থেকে আই থিঙ্ক শুরু হয়েছে তবে থেকে আপনি অ্যাজ এ রেফারি অ্যাসেসর হিসাবে কাজ করেছেন। তো আইএসএল এর রেফারি অ্যাসেসর হিসাবে কাজ করাটা, তার যদি একটু কোনো আলাদা ডিফারেন্স কিছু যদি মানে আমরা জানতে পারি, খুব ভালো হয়। ওখানে খুব চ্যালেঞ্জিং ব্যাপার, মানে আমি যেটা তুমি বললে যে আমি অল ইন্ডিয়া লেভেলে রেফারিং করেছি, তারপরে অ্যাসেসর হিসেবে এসেছি, রেফারি অ্যাসেসর কাম ম্যাচ কমিশনার কাম ইনস্ট্রাক্টর। সেখানে আমি রেফারি হিসেবে যেরকম অল ইন্ডিয়া বেসিসে আমি সমস্ত টুর্নামেন্ট খেলেছি যত বড় বড়, অ্যাসেসর হিসেবেও আমি সেই সমপরিমাণ ম্যাচই মানে অ্যাজ অ্যাসেসর ছিলাম, এবং ইনক্লুডিং আইএসএল আমি প্রথম থেকে একটা শুরু থেকে 10ম আইএসএল পর্যন্ত আমি ছিলাম অ্যাসেসর হিসাবে। তার প্রথম 2 বছর আমি ম্যাচ কমিশনারও ছিলাম, ম্যাচ কমিশনার কাম অ্যাসেসর। তো ওখানে একটা আলাদা জগৎ আইএসএলটা। সেখানে ফরেন প্লেয়ার প্রচুর আছে, এবং প্রথম যখন শুরু হয় প্রথম 2 বছর সেখানে মার্কি প্লেয়ার একটা ছিল, একটা ছিল অপশান ছিল, সেটা হচ্ছে যে যারা ওয়ার্ল্ড কাপ খেলেছে সেই রকম প্লেয়ার একটা অন্তত একটা টিমে থাকতে হবে। সেই জন্যে অনেক ওয়ার্ল্ড কাপ প্লেয়ার আমরা দেখেছি ওই সময়, বেবেতো কার্লোস থেকে শুরু করে, মাতারাজ্জি থেকে শুরু করে অনেক বড় বড় প্লেয়ার ওই সময় এসছে। প্রথম 2 বছর এটা ছিল। এটা আমাদের রেফারিদের পক্ষেও যেরকম চ্যালেঞ্জিং ছিল, আবার অ্যাসেসরদের ক্ষেত্রেও চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে শুধু প্লেয়ার আসতো না, ওখানে ফরেন রেফারিরাও আসতো। বিশেষ করে 2-3 মানে কয়েক রাউন্ড পরে, 5-6 রাউন্ড পরে সব ফরেন রেফারি আসতো। এবং ফরেন রেফারি শুধু আসতো না, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রেফারিও আসতো, মানে পুরো 3 জনের একটা দল আসতো। সুতরাং আমরা মোটামুটি এই কোভিডের ইয়ার পর্যন্ত, কোভিড থেকে সেই জিনিসটা চেঞ্জ হয়, তখন থেকে আমাদের এখানে আমাদের ভারতীয় রেফারি যারা, তারা শুরু করে। কোভিডের জন্য যেহেতু বাইরে থেকে রেফারি আসতে পারবে না, তখন থেকেই শুরু হয়, এবং এখন পর্যন্ত আমাদের ভারতীয় রেফারিরাই খেলাচ্ছে ওখানে। তবে ব্যাপারটা খুবই টাফ, এবং আমাদের ভারতীয় রেফারিরা ওখানে খেলিয়ে যথেষ্ট সুনামের সঙ্গে খেলাচ্ছে, এবং ছোটো ছোটো যে ডিসপুটগুলো সেগুলো ছাড়া মোটামুটি এখন ভালোই খেলাচ্ছে তারা। আমরা মানে সব থেকে বিতর্কিত জিনিস হচ্ছে আমাদের ফুটবলে হচ্ছে অফসাইড।
তো ওই অফসাইডের সম্বন্ধে যদি আপনি কিছু একটু মানে মানে টিচিং একটা আমাদের যদি কিছু জানান ওই সম্বন্ধে, তাহলে সবার পক্ষে খুব ভালো হয়, শুধু নয় কোচ বা প্লেয়ার বা আদার্স দর্শকদের জন্য খুব ভালো হয়। তো সেই অফসাইডের ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু আপনি বলেন। এটা খুব ভালো একটা টপিক তুমি বললে, এবং আমার নিজেরও খুব ভালো লাগছে যে তুমি নিজে একজন অল ইন্ডিয়া, একজন ন্যাশনাল লেভেলের অ্যাসিস্ট্যান্ট রেফারি, এবং তুমিও টপ লেভেলে এখন অ্যাট প্রেজেন্ট খেলাচ্ছ। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। অফসাইড নিয়ে মাঠে যত ডিসপুট হয়, অফসাইড নিয়ে তার বেশিরভাগই হয়। সুতরাং অফসাইডটা একটা ছোট একটা ল, কিন্তু ভীষণ কন্ট্রোভার্সিয়াল ল। এখানে প্রথমে তোমাকে জানতে হবে যে অফসাইড দাঁড়িয়ে থাকাই কিন্তু অফসাইড হয় না। যে কোনো একটা প্লেয়ার অফসাইড পজিশনে দাঁড়িয়ে থাকতে পারে, সারা 90 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু যতক্ষণ না সে বল টাচ করছে বা খেলায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, ততক্ষণ তাকে পানিশমেন্ট দেওয়া যায় না। সুতরাং এইটা প্রথমে জানতে হবে যে অফসাইডটা হতে গেলে কি কি লাগে। যেমন অফসাইড হতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে অফসাইড পজিশন। অফসাইড পজিশন আছে, একটা প্লেয়ারকে অফসাইড পজিশনে থাকতে হবে প্রথমে। অফসাইড পজিশনে থেকে তারপরে তাকে ইনভলভ হতে হবে খেলার, অ্যাক্টিভ খেলার মধ্যে। ইনভলভ হলেই তখনই হচ্ছে অফেন্সটা আসে। এবার যদি ধরো ইনভলভ আমি কি করে হতে পারি, বা প্রথমে বলি আমি যে অফসাইড পজিশনটা কি। অফসাইড পজিশন হচ্ছে অপোনেন্ট অর্থে তোমাকে থাকতে হবে, এবং সেখান থেকে তোমার সামনে দুটো অপোনেন্টকে থাকতে হবে। সেটা যদি না থাকে এবং তার সঙ্গে বলও থাকতে হবে, তার মানে দুটো অপোনেন্ট প্লাস বলের যদি তুমি আগে থাকো, তাহলে সেটা হচ্ছে অফসাইড পজিশন। এবারে এটা কি করে হচ্ছে, ইনভলভমেন্টটা কি করে হচ্ছে, যেটা পানিশমেন্ট দেবে তুমি অফসাইড অফেন্স, সেটা হচ্ছে 3 রকমভাবে হতে পারে। সেটা হচ্ছে ইন্টারফেয়ারিং উইথ প্লে, ইন্টারফেয়ারিং উইথ অপোনেন্ট, আর গেনিং অ্যাডভান্টেজ। এই 3 রকমভাবে অ্যাক্টিভলি ইনভলভ হওয়া যায়। ইন্টারফেয়ারিং উইথ প্লে ভেরি ইজি ব্যাপার। সেটা হলো ইন্টারফেয়ারিং উইথ প্লেতে তোমাকে বল টাচ করতে হবে, অফসাইড পজিশনে থেকে বলটা টাচ করতে হবে তোমার কলিগের থেকে, যে বলটা তুমি পাবে। আর ইন্টারফেয়ারিং উইথ অপোনেন্টে 4 রকম জিনিস আছে। এখানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে টাচের কোনো ব্যাপার নেই, বল টাচের কোনো ব্যাপার নেই। এখানে অপোনেন্টকে তুমি ডিস্টার্ব করছো এবং অপোনেন্টকে খেলতে বাধা দিচ্ছ, সেটাই হচ্ছে অফেন্স। যেরকম হচ্ছে প্রথমেই হচ্ছে তুমি যে কারোর যদি ভিউটা ব্লক করো, অপোনেন্টের ভিউটা ব্লক করো, তাহলে সেটা একটা অফেন্স হলো। 4 রকম আমি বলেছি, এটা একটা ভিউ ব্লক। আর একটা হচ্ছে অপোনেন্টকে যদি তুমি চ্যালেঞ্জ করো, অফসাইড পজিশন থেকে চ্যালেঞ্জ করো অপোনেন্টকে বলের জন্য, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তুমি যে কোনো অ্যাকশান করলে, একটা অ্যাকশান করলে বলটা খেলবার জন্যে, সেটা হয়তো টাচ হলো না, কিন্তু অ্যাকশানেই অপোনেন্টে একটা ইম্প্যাক্ট হবে, সেটাই হচ্ছে অপরাধ। আরেকটা যেটা হচ্ছে, একটা যদি যে কোনো তুমি অবভিয়াস করো, অঙ্গভঙ্গি করো বা কিছু একটা করো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও অপোনেন্ট আর কি অবভিয়াস করছে, মানে একটা অঙ্গভঙ্গি করছে, তাহলে সেখানেও কিন্তু অপোনেন্টের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে খেলবার জন্য। তো এই 4 রকমভাবে করতে পারে ইন্টারফেয়ারিং উইথ অপোনেন্ট। আর গেনিং অ্যাডভান্টেজ, যেটা গেনিং অ্যাডভান্টেজ 2 রকমভাবেই করা যায়। একটা প্লেয়ার অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে, কিন্তু বলটা সে পেলো বার পোস্টে লেগে, ক্রস বারে লেগে, ম্যাচ অফিসিয়ালের থেকে লেগে বা অপোনেন্টের থেকে লেগে সে বলটা পেলো, সেই মুহূর্তে সে খেললো, সুতরাং সে একটা গেনিং অ্যাডভান্টেজ গেইন করলো। আর একটা কি, যেটা ডেলিভারেড পাস থেকেও যদি সে বল পায় অপোনেন্টের থেকে, নিজের প্লেয়ারের থেকে না, তখনই কিন্তু অফসাইড হবে না, যদি না সেটা ডেলিভারেড সেভ হয়। সুতরাং এই যে টার্মসগুলো আমি যেগুলো বলছি, সেইগুলো কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট রেফারির পক্ষে, কিন্তু তুমি তো নিজেও জানো যে তুমি নিজেও এখানে রয়েছো এই লাইনে, সুতরাং এটা যে কত কমপ্লিকেটেড ব্যাপার সেটা তুমিও জানো। এবারে বলতে পারো যে ডেলিভারেড পাস আর ডেলিভারেড সেভ। একটু আগে আমি বললাম ডেলিভারেড সেভের ক্ষেত্রে যদি পুরো প্লেয়ার অফসাইড পজিশন থেকে বল পায়, তাহলে সেটা অফসাইড হবে, কিন্তু ডেলিভারেড যদি পাস হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু অফসাইড হবে না। এবারে কেন হবে না, কারণ অফসাইড লতে বলেই দিয়েছে যে তোমাকে তোমার নিজের প্লেয়ারের থেকে বল পেতে হবে, যেহেতু সেটা অপোনেন্টের থেকে পাচ্ছ, সেহেতু এটা কখনোই অফসাইডের মধ্যে তুমি পড়বে না, এইটা রয়েছে। এইবারে বলা আছে যে যদি ধরো কোনো প্লেয়ার অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে, সে যদি অপোনেন্টের রাস্তায় চলে যায়, অপোনেন্টের রাস্তা, যে রাস্তা দিয়ে অপোনেন্ট আসছে সেই রাস্তা যদি গিয়ে, মানে তার
অপোনেন্ট ডিফেন্ডারকে খেলতে মানে বাধা সৃষ্টি করছে, তার ওয়েতে গিয়ে যদি দাঁড়িয়ে যায়, যার ফলে যদি অপোনেন্ট খেলতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তখন সেটা অফসাইড অফেন্সের মধ্যে আসবে। আর একটা কি সিচুয়েশন আছে, সিচুয়েশনগুলো, এটা একটা সিচুয়েশন বললাম, আর দুটো সিচুয়েশন আছে। সেটা হলো ধরো কোনো প্লেয়ার অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে। আমি প্রথমেই বলেছিলাম তোমাকে যে অফসাইড অফসাইড পজিশনে দাঁড়ানোটাই অফসাইড নয়, একটা প্লেয়ার 90 মিনিটস ধরে অফসাইড পজিশনে দাঁড়াতে পারে। এইবারে দেখা যাচ্ছে সেই প্লেয়ারটা অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে, তার দিকে বলও খেলেছে তার নিজের কলিগ, কিন্তু সে বলটা খেলার আগে অপোনেন্ট তাকে ফাউল করলো, তাহলে সেটা কিন্তু অফসাইডটা গণ্য হবে না, যেহেতু সে খেলেনি। আচ্ছা। সেই জন্যে সেইটা কিন্তু অপরাধ হয়ে যাবে, ডিফেন্ডারের এগেনস্টে কিন্তু হবে। আবার সিমিলারলি অপর দিকে যদি হয়, অন দ্য কন্ট্রারি, অপর দিকে যদি হয় যে তোমার ধরো অফসাইড পজিশনে আছি এবং আমি বল খেলার জন্যও যাচ্ছি, এবং বলটা আমি খেলার জন্য যাচ্ছি বা টাচ করে ফেলেছি, বা হয়তো অপোনেন্টকে আমি ইন্টারফেয়ার করছি বা চ্যালেঞ্জ করছি, সেই সময় যদি আমাকে যদি ফাউল করা হয়, তাহলে কিন্তু আমার অফসাইডটাই গণ্য হবে, কেননা আমি অফসাইড পজিশন থেকে আমি অ্যাক্টিভলি ইনভলভ হয়ে গেছি ওর মধ্যে। সুতরাং এইগুলো অ্যাসিস্ট্যান্ট রেফারিকে বুঝতে হবে আর কি। এটা লটা ভীষণ কমপ্লিকেটেড। আরও বলছি তোমাকে, সেটা হচ্ছে যে ধরো একটা ডিফেন্ডার কখনোই কিন্তু অফসাইড বাঁচাতে পারে না। এরকম অনেক সময় হয় যে একটা অ্যাটাকার অফসাইড পজিশনে রয়েছে, সে তাকে অফসাইডে ফেলবার জন্য একটা ডিফেন্ডার গোলের বাইরে চলে যেতে পারে, মানে গোল লাইনের পেছন দিকে চলে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই ডিফেন্ডার অন দ্য গোল লাইনই আছে, সেটাই ধরা হবে। তো সেখান দিয়ে অ্যাটাকার যদি একাও হয়ে যায়, দুটো অপোনেন্ট যদি তার সামনে নাও থাকে, তাহলেও কিন্তু সে গোল করলে গোল হয়ে যাবে, যেহেতু সে ডিফেন্ডার বাইরে বেরিয়েছে উইদাউট দ্য পারমিশন অফ দ্য রেফারি। আর এই ক্ষেত্রে যখনই সে মাঠের ভেতরে আসবে, খেলা আউট অফ প্লে হয়ে যাওয়ার পরে, তখনই তাকে কশান করতে হবে। কিন্তু আবার উল্টো দিকে দেখো, উল্টো দিকে হচ্ছে যদি একটা অ্যাটাকার, সে কিন্তু মাঠের বাইরে চলে যেতে পারে অফসাইড থেকে বাঁচানোর জন্য, কিন্তু তারও ঢোকার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান কোনটা, যে সে যদি ঢোকে ওখান দিয়ে, তাহলে কিন্তু যদি অফসাইড পজিশনে পড়ে, তাহলে কিন্তু অফসাইড হবে, ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে খেলাটা শুরু হবে। এবার যদি ধরো ওখান থেকে ঢুকলো কিন্তু অফসাইড হলো না, কিন্তু গেনিং অ্যাডভান্টেজ হয়ে গেল, তার অন্য দিক দিয়ে অ্যাডভান্টেজ পেলো, তখন কিন্তু খেলা থামিয়ে তার এগেনস্টে কশান করা হবে বা ইয়েলো কার্ড দেওয়া হবে। এই তো সব গেল অফসাইড লটা আমি মোটামুটি বললাম। আর একটা শেষ বলি, সেটা হচ্ছে যে কোনো প্লেয়ার যদি গোলের ভেতরে দাঁড়িয়ে থাকে, কোনো অ্যাটাকার গোলের ভেতরে যে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সেখানে যদি গোল হয়ে যায়, তাহলে কিন্তু গোল। কিন্তু সেখান থেকে যদি সে কোনো অঙ্গভঙ্গি করে বা কোনো ডিস্টার্ব করে গোলকিপারকে, তাহলে কিন্তু খেলাটা কিন্তু ল 12 মানে ফাউল দিয়েও শুরু হতে পারে। অফসাইড লতে শুধু অফসাইড দিয়ে শুরু হবে তা নয়। এরকম একটা প্লেয়ার যদি ইন্টারফেয়ারিং উইথ অপোনেন্টে, যখন বলছিলাম, একটা প্লেয়ার যদি সে যদি অপোনেন্টকে মানে অপোনেন্টকে চ্যালেঞ্জ করে সে যদি ফিজিক্যাল কন্ট্যাক্ট করে, তাহলে কিন্তু সেটা খেলাটা অফসাইড দিয়ে শুরু হবে না, সেটা কিন্তু ডাইরেক্ট ফ্রি কিক দিয়ে খেলা শুরু হবে। এখানে গোলের ভেতরেও যে আছে, সেও কিন্তু যদি চুপচাপ থাকে কোনো অপরাধ নয়, কিন্তু সেখান থেকে সে অফসাইডের অপরাধও করতে পারে, ওখান থেকে ভেতরে চলে এসে গোল করতে পারে, সে অফসাইড অপরাধ হতে পারে, বা কোনো ল 12 অপরাধ করতে পারে, মানে ফাউল করতে পারে গোলকিপারকে। তো এই হলো মোটামুটি অফসাইড। এটা একটা খুব ভালো টপিকস, এবং তোমাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা টপিকস তুমি আলোচনা করেছো বা আমাকে এখানে ইনভলভ করেছো। এটা খুবই দরকার, কেননা অফসাইডটা যদি প্লেয়াররা বা যারা কোচিং করেন, তারা যদি মোটামুটি ব্যাপারটা নিয়ে একটু ক্লাস করেন, বা যদি প্লেয়ারদের যদি বোঝান, তাহলে কিন্তু আমার মনে হয় যে প্লেয়াররা উপকৃত হবে, আর খেলাটাও কিন্তু খুব ভালোভাবে পরিচালনা করা যাবে। আচ্ছা, অফসাইড সম্বন্ধে তো আমরা জানলাম। তো এই যে এখন আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ভার জিনিসটা চালু হয়নি, তো এই ভারটা যদি আমাদের ইন্ডিয়াতে চালু হয়, তো নিশ্চয়ই অনেকটা সুবিধা হবে। মানে কি মানে কি আমাদের পক্ষে ভালো হবে, সেটা যদি একটুখানি আপনি বলেন, বিশ্লেষণ করে। ভার 4টে জিনিস রেফারিকে মানে জানায়। ভার ভার নিজে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, ভার মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি থাকেন, হয়তো কোনো একটা অবভিয়াস একটা এরার হলো রেফারির, 4 রকমভাবে তারা এই ভার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে
নলেজে আনে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার গোল নো গোল, হ্যাঁ, গোল নো গোল, ফাউল নো ফাউল, তারপরে হচ্ছে ডাইরেক্ট রেড কার্ড, আর হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি। এই চারটে জিনিস এটা ভিএআর যিনি থাকেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনি রেফারির নলেজে আনেন। ধরো প্রথমে বললাম যে গোল নো গোল, একটা ধরো গোল হয়ে গেল, সেখানে হয়তো অফসাইড থেকে গোলটা হয়েছে, সেখানে কিন্তু যে ভিএআর থাকবে সে কিন্তু ওকে জানাবে, ও রিপ্লেটা দেখে ওকে জানাবে। এই অবভিয়াস এরার একটা হচ্ছে যে গোল হয়ে গেছে, বা হয়তো গোল হয়েছে সেটা হয়তো অফসাইড, ভুল অফসাইড, সেখানে কিছু করার নেই। কিন্তু গোল নো গোল, গোলটা হচ্ছে গোলটা দেয়নি এরকম, সেক্ষেত্রে কিন্তু এটা ইন্টারফেয়ার করবে। আর তারপরে হচ্ছে ফাউল নো ফাউল, মানে পেনাল্টি এরিয়ার ভেতরে অনেক সময় দেখা যায় পেনাল্টি এরিয়ার ভেতরেই মেনলি হয় এটা, তার থেকে পেনাল্টি হতে পারে, রেফারি হয়তো দিল না, কিন্তু ভিআর সেটা রিভিউ করে দেখলো যে এটা পেনাল্টি ছিল, হ্যাঁ, তখন সেটা ওকে জানাবে। ফাউল নো ফাউল। তারপরে ডাইরেক্ট রেড, ডাইরেক্ট রেড যেটা কোনো ইয়েলো কার্ড না বা সেকেন্ড ইয়েলো নয়, সেটা হচ্ছে ডাইরেক্ট রেড। হয়তো রেড কার্ড অফেন্স ছিল, সেটা রেফারি দেয়নি, রেফারি ভুল করেছে, সেই জন্য এটা জানাবে। এবার মিস্টেকেন আইডেন্টিটি মানে হয়তো 10 নম্বর জার্সিতে দেখানোর কথা ছিল কার্ড, কিন্তু ভুল করে সেটা হয়তো 6 নম্বরকে দেখিয়ে দিয়েছে, মিস্টেকেন আইডেন্টিটি। এই চারটে জিনিসেই ভিএআর এ করে, রেফারিকে মানে রিভিউ করতে বলে। রেফারি যে পাশে রিভিউ এরিয়া আছে, রেফারি রিভিউ এরিয়া, সেখানে গিয়ে সে দেখে, এবং সে যদি বোঝে যে হ্যাঁ এটা মানে আমি এরর বা মিস্টেক করেছি, তাহলে সে তখন গিয়ে সেটা রেকটিফাই করে সেটা সিদ্ধান্ত নেয়। তো আমাদের এখানে অবশ্যই সারা পৃথিবীতে তো চালু হয়ে গেছে, এশিয়ান কান্ট্রিগুলোতেই চালু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আমাদের এখনো চালু হয়নি, হয়তো 2-1 বছরের মধ্যে চালু হতেও পারে। তাতে তো ডেফিনেটলি রেফারিরও উপকৃত হবে এবং ম্যাচেরও উন্নতি হবে, কেননা একটা প্লেয়ার, একটা টিম ডেপ্রাইভ হচ্ছে একটা জেনুইন গোল থেকে বা একটা ভুল সিদ্ধান্ত থেকে, সেটা ভিএআর হলে আমাদের পক্ষে খুবই ভালো, টিমের পক্ষেও ভালো, রেফারিদের পক্ষেও ভালো। আচ্ছা, তো আমরা তো আজকে জানলাম অফসাইডের সম্বন্ধে আর ভিআর এর সম্বন্ধে জানলাম, যেটা ভিডিও অ্যানালাইসিস যেটা আর কি। তো আপনি তো আগে রেফারিং করেছেন, আর এখন বর্তমানে আপনি হচ্ছেন রেফারি অ্যাসেসার। তো রেফারি অ্যাসেসার আর রেফারি দুটোর মধ্যে কোনটা খুব টাফ? টাফ অবশ্যই রেফারি অ্যাসেসার। আমি যখন রেফারিং করেছি তখন তো আমার সিদ্ধান্ত যেটা ছিল সেটা সেটা আমার নিজের ওপরেই, মানে আমি নিজের ভালো মন্দ সেটা আমি নিজে চিন্তা করতাম, সব কিছু ঠিক আছে। তখনও অ্যাসেসার ছিলেন, কিন্তু অ্যাসেসারটা খুবই কঠিন, টাফ জিনিস, কঠিন জিনিস। তার কারণ হচ্ছে আমি একজনের পারফরমেন্স চুলচেরা বিচার করছি, সে কি ভালো খেলালো, সে কোন জায়গায় ভুল করলো, কোনটা তার পজিটিভ পয়েন্ট, কোনটা নেগেটিভ পয়েন্ট, এগুলো আমাকে সঙ্গে সঙ্গে আমাকে করতে হচ্ছে, মানে অ্যাসেস করতে হচ্ছে। সুতরাং আমার পার্টে যদি কোনো মিস্টেক হয়, তাহলে কিন্তু তার কিন্তু অসুবিধা হয়ে যাবে, কেননা আমি ম্যাচের পরে তাকে তার পারফরমেন্সটা বিশ্লেষণ করে বা অ্যাসেস করে আমি আমার রিপোর্টটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে পাঠাবো, এবং সেখানে উইথ ভিডিও পাঠাতে হয়। সেখানে যদি আমার ভুলের জন্যে সে এফেক্টেড হতে পারে। সুতরাং আমাদের ভীষণভাবে সিরিয়াস বা এটা কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই রাখতে হয়, যেহেতু আমরা একটা একটা রেফারিকে নিয়ে খেলা, মানে একটা তার আমাদের উপরে তার প্রমোশন, তার রেলিগেশন, তার রিটেনশন, মানে রিটেনশন মানে হচ্ছে যে লেভেলে আছে সেই লেভেলে সে আছে থাকবে আমার রিপোর্টের ওপরে। আমার রিপোর্টের উপর তার প্রমোশন হতে পারে, প্রমোশন আবার তার ডিমোশনও হতে পারে আমার ভুল সিদ্ধান্তের ওপরে। আমি যদি সেখানে আমি সিরিয়াসলি না করি, তাহলে কিন্তু সেটা কিন্তু আমার পক্ষে একটা খুব বাজে কাজ হবে, এবং তার পক্ষেও। অশেষ ধন্যবাদ স্যার, আপনি যে এত কিছু আমাদেরকে মানে বললেন সবার জন্য। আমাদের অনেকেরই এখানে অনেক উপকৃত হবে, যারা এই অফসাইড সম্বন্ধে যারা জানে না বা এই সম্বন্ধে নলেজ নেই, তাদের জন্য খুবই উপকৃত হবে। আর স্যারকে তো আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ আপনি সবসময় আমাদের সাথে আছেন। শুধুমাত্র ক্লাস নয়, উনি অ্যাসেসমেন্টও করেন আমাদের। তো ওনার কাছ থেকে অনেক উপকৃত হয়েছি, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সবাই সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।